বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ রাসেল অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী আসমা সুলতানা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ভারতবর্ষের সরকারি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। আমরা আসলেই একটা বিপদ সংকট কেন এরকম একটা সময় পার করছি, তবে এখনো সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আমরা সেই জন্য সবসময় সতর্ক থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আজকে তোমাদের যে ক্লাসটি করব আমি, সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ব্যাকরণের, বাংলা ব্যাকরণের একটি বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম গত ক্লাসে, নত্যবিধান। আজকে সত্যবিধান নিয়ে, সত্যবিধানের নিয়ম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যাই হোক, আমরা নত্যবিধানের যে নিয়মগুলো পড়িয়েছিলাম, আশা করি তোমরা পড়েছো। যদি পড়ে থাকো তাহলে সত্যবিধানের নিয়মগুলো বুঝতে তোমাদের সহজ হবে। তো সময়ের কাজ যদি সময়ে না করা হয় তাহলেই কেবল বোঝা হয়ে যায়। পড়ালেখা বলো, কাজ বলো, যাই বলো না কেন, সবকিছুই কি বোঝার মতো মনে হয়। তখন যে যা পড়ানো হয় সেটা যদি সাথে সাথে একটু দেখা, ক্লাস দেখা এবং বাসায় তারপরে বইটা নিয়ে একটু বসা, সেই বসে যদি বইটা খুলে কয়েকবার পড়া যায়, সেটা তারপরে ক্লাসের পরে একটু বোঝা যায়, তারপরে পড়লে আরেকটু বোঝা যায় এবং লিখলে আমার মনে হয় আরো বেশি পরিষ্কার হয়ে যায়। এরকম করে প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করা হয় তাহলেই কি আমি মনে করি যে সুন্দর অবশ্যই হবে তোমাদের, যদি সময়ের কাজ সময় করো। তো যাই হোক, যদি নত্যবিধান তোমরা দেখে থাকো আমার ক্লাসটা, নত্যবিধানের পরে আমরা সত্যবিধান নিয়ে কথা বলছি। সেই সত্যবিধান বলতে গিয়ে বলবো যে অবশ্যই ব্যাকরণ শুধু শুনলে হবে না, সাথে সাথে তোমাদেরকে ক্লাসের সময় বা ক্লাসের পরে দেখতে হবে, বই নিয়ে বসতেই হবে অবশ্যই। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা একটু ক্লাসের কথায় আসি। সত্যবিধান হচ্ছে যে বিধান বা নিয়ম অনুসারে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহার বা নিয়ম সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি, সেটাকেই বলা হয় সত্যবিধান। আবারও যদি বলি, যে নিয়ম বা বিধান তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহার সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা দেয়, তাকে সত্যবিধান বলে। তো 1 নাম্বার নিয়ম বলি আমরা। তৎসম শব্দে রি বা রিকারের পর মূর্ধন্য ষ হয়। তৎসম শব্দে রি বা রিকারের পরে মূর্ধন্য ষ হয়। এই যে রি, তারপরে মূর্ধন্য শটা আছে, মূর্ধন্য ষ ঋষিকার, তাহলে ঋষি, ঋষি লিখতে রি এর পরে মূর্ধন্য ষ। আমাদের যে নিয়ম, নিয়মের সাথে মিলে গেল। আর এই যে কয় রিকার, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো এই যে রি এর সংক্ষিপ্ত রূপটা এখানে বসেছে রিকার, কয় রিকার, মূর্ধন্য ষ ঋষিকার। তো এই যে কৃষি, সেখানেও রি এর পরিবর্তে সংক্ষিপ্ত রূপটা রিকার বসেছে, এবং এই যে কৃষক, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে রিকারটা বসেছে। তো ঋষি, কৃষি, কৃষক সবগুলা শব্দেই কি রিকারের পরে, রি বা রিকারের পরে বসেছে মূর্ধন্য ষ। তারপরে যদি বলি কৃষ্ণ, সেখানেও আছে, যদি বলি বৃষ, সেখানেও আছে। তাহলে 1 নাম্বার নিয়মটা আমরা আবারও যদি পরিষ্কার করি, যে রি বা রিকারের পরে যদি কোনো দন্ত ষ থাকে, তাহলে সেটা দন্ত ষ না হয়ে প্রত্যেকটাই কি হয়ে যাবে, মূর্ধন্য ষ হয়ে যাবে। তাহলে আবার আমরা দ্বিতীয় যে নিয়মটা সেটাতে চলে যাই। সেটা হচ্ছে তৎসম শব্দে ট ও ট এর পূর্বে মূর্ধন্য ষ হয়। ট ও ট এর পূর্বে, ট ও ট এর পূর্বে যদি কোনো দন্ত ষ থাকে, যদি কোনো ষ থাকে, সেটা দন্ত ষ না হয়ে মূর্ধন্য ষ হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি ট এর সাথে যুক্ত যে বর্ণটা, সেটা হচ্ছে মূর্ধন্য ষ। এই যে ট এর সাথে, ক এর পরে কষ্ট লিখতে মূর্ধন্য ষ এ ট এ সংযুক্ত, আর এই যে দুষ্ট লিখতেও মূর্ধন্য ষ এর সাথে টটা যুক্ত হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা এখানে বলেছি যে 2 নাম্বার নিয়ম, যে তৎসম শব্দে ট ও ঠ এর পূর্বে, ট এখানে যদি ঠ থাকে তাও হবে, ট ও ঠ এর পূর্বে যদি কোনো দন্ত ষ থাকে, সেটা দন্ত ষ না হয়ে মূর্ধন্য ষ হয়। যদি আমরা ষ দিয়ে একটি বলি যে নিষ্ঠ, তারপরে ষষ্ঠ, তারপরে বলিষ্ঠ, উষ্ঠ, কাষ্ঠ, তাইলে এগুলো কি ঠ দিয়ে কাষ্ঠ। কাষ্ঠ, এই যে এটা কি মূর্ধন্য ষ এর সাথে ঠ যুক্ত হয়েছে। আমরা 2টা বর্ণের কথা বলেছি এখানে, যে একটা হচ্ছে ট আর একটা হচ্ছে ঠ। এই 2টা বর্ণ যদি থাকে তৎসম শব্দে, তাহলে কি হবে, এই শব্দটা সাথে যে ট আছে, সেই শব্দটার সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য ষ, সেটা দন্ত ষ না হয়ে অবশ্যই মূর্ধন্য ষ হবে। এই যে কষ্টের মধ্যেও আছে এবং দুষ্টের মধ্যেও মূর্ধন্য ষ এর সাথে ট যুক্ত হয়েছে, এবং কাষ্টের মধ্যে মূর্ধন্য ষ এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঠ যুক্ত হয়েছে। তো এই যে ঠ যুক্ত হয়েছে, উষ্ঠ যদি লিখি ঠিক এরকম ভাবেই উষ্ঠ ও মূর্ধন্য ষ এ হয়।
উষ্ঠ ঠয়ের সাথেও যুক্ত হয়েছে মূর্ধন্য স। এবং যদি বলি ভ্রষ্ট, যদি বলি বলিষ্ঠ, যদি বলি জ্যৈষ্ঠ এবং নিষ্ঠ, ষষ্ঠ, সবগুলাই কি মূর্ধন্য সটা যুক্ত হয়েছে কার সাথে? মূর্ধন্য স যুক্ত হয়েছে ঠয়ের সাথে, ঠয়ের সাথে মূর্ধন্য সটা যুক্ত হয়েছে। ষষ্ঠ, আমরা শেষটা লিখেছি ষষ্ঠ। তো এই যে দুইটা নিয়ম আমরা পড়লাম, সেই দুইটা নিয়ম যদি আবার একটু বলি যে কি হয়েছে, ট এবং ঠ, তৎসম শব্দের ট এবং ঠ এই দুইটি বর্ণের পূর্বে, এই দুটি বর্ণের পূর্বে মানে আগে যদি কোনো স থাকে সেটা অবশ্যই দন্ত স না হয়ে মূর্ধন্য স হবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি নষ্ট, কষ্ট, দুষ্ট তিনটার সাথে ট আছে এবং উষ্ঠ, ষষ্ঠ, কাষ্ঠ তিনটার সাথে ঠ আছে। তাইলে আমরা ট ঠ দুইটা বর্ণ যদি থাকে তৎসম শব্দে তাহলে নিশ্চিন্তে বলতে পারি যে তার সাথে মূর্ধন্য সটাই হবে। তা যাই হোক, আমরা 3 নাম্বার নিয়মে যদি আসি, সম্ভাষণ সূচক, সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স হয়। সম্ভাষণ সূচক শব্দে একারের পরে মূর্ধন্য স হয়, কিন্তু সম্ভাষণ সূচক শব্দটা যদি স্ত্রীবাচক শব্দ হয় তাইলে আকারের পরে দন্ত স হয়। স্ত্রীবাচক শব্দ হয় যদি, তাইলে সেটা আকারের পরে মূর্ধন্য স হয়। যেমন কল্লা নিয়ে এসু, কল্লা নিয়ে এসু, এই যে একারটা দেখতে পাচ্ছি আমরা, একার, একার হচ্ছে কি এতে একার। আমরা প্রথমেই বলছি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, এই যে এর সংক্ষিপ্ত রূপটা একার, সেটা এখানে বসেছে কল্লা নিয়ে এসু। তাহলে আমরা বলছি যে সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স হয়। এই যে একারটা, সেটার পরে যে সটা সেটা হয়ে গেছে মূর্ধন্য স, কল্লা নিয়ে এসু। আবার আরেকটা কথা বলেছি যে যদি সেটা স্ত্রীবাচক শব্দ হয় তাইলে কি আকারের পরে দন্ত স হবে। তাইলে সেটাও আমরা দেখি যে একারের পর মূর্ধন্য স, কিন্তু সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পর দন্ত স হয়। যদি এইটাই যদি আমরা বলি কল্লা নিয়ে এসু না বলি কল্লা নিয়ে আসু হয়, এই যে আকার, সরেয়াতে আকার হয়, সরেয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, সেই আকারের পরে দন্ত স। যদি একারের পরে হয় তাহলে মূর্ধন্য স, আর সেটা যদি স্ত্রীবাচক হয়ে যায় তাহলে কি হয়, আকারের পরে দন্ত স হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি আমরা দেখি যে সুজনেষু, সুজনেষু, এই সুজনেষুর যে মূর্ধন্য স এর রসুকার, হ্যাঁ, সেটা যখন আমরা স্ত্রীবাচক করেছি সুজ নিয়ে আসু, আকার হয়ে গেছে আকার, আর এখানে একারটা নেই, এখানে সুজ নিয়ে আসু হয়ে গেছে, তখন সেটা হয়ে গেছে দন্ত স, তারপরের যে সটা সেটা দন্ত স হয়ে গেছে। তাহলে আরেকটু যদি আমরা এটা সম্পর্কে বলি যে সম্ভাষণ সূচক শব্দে একারের পরে মূর্ধন্য স হয়, কিন্তু সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পরে দন্ত স হয়। তাইলে আমরা সেটি দেখতে পেলাম যে একারটা এখানে এসে যখন স্ত্রীবাচক হয়েছে তখন সেটা কি হয়েছে, আকার হয়েছে, এবং সেটা কি হয়েছে, দন্ত স রসুকার হয়েছে, আকারের পরে দন্ত স রসুকার হয়েছে। কল্লা নিয়ে এসু, এটা কল্লা নিয়ে আসু হয়ে গেছে। এবং সুজন এসু যেটা, সেটাও কি হয়েছে, সুজন নিয়ে আসু হয়ে গেছে, আকারের পরে দন্ত স চলে আসছে। তো আমরা 4 নাম্বার নিয়মে যদি চলে যাই তাহলে দেখতে পাই যে সংস্কৃত 7, এই যে দন্ত স আকার খণ্ডত্ব এরকম যদি 7 শব্দটা থাকে, হ্যাঁ, 7 প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না। সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে কি হয় না, মূর্ধন্য স হয় না। যেমন আমি লিখেছি 2টা শব্দ, সেটা হচ্ছে অগ্নিস্বাদ, ধূলিস্বাদ। তাহলে কি বলছে এখানে, সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে, 7, এই যে সংস্কৃত শব্দটার সাথে 7 প্রত্যয়যুক্ত শব্দ, ধূলি শব্দটার সাথে 7 প্রত্যয়যুক্ত শব্দ যদি হয় তাইলে কি হয়, সেই শব্দটা মূর্ধন্য স না হয়ে সেই শব্দটা বর্ণটা কি হয়ে যায়, দন্ত স হয়ে যায়। তাইলে আমরা এখন কি বললাম, 4টা নিয়ম বললাম। তাইলে 4 নাম্বার নিয়মটা কি ছিল, যে সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না। অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ এরকম যদি শব্দ হয় তাইলে সেই শব্দটা, সেই বর্ণটা অবশ্যই কি দন্ত স হয়ে যায়। তো যাই হোক, 5 নাম্বার নিয়মে যদি আসি, সেটা হচ্ছে নি বহি আবি পরি দু চতু, নি বহি আবি পরি দু চতু, এই 6টা শব্দ যদি থাকে, এই 6টা কি শব্দগুলোর পরে ক খ প ফ থাকলে, ক খ প ফ, ক বর্গের 2টা, ক খ, প বর্গের 2টা বর্ণ, প ফ, এই 4টা বর্ণ যদি থাকে তাইলে কি হয়, সেখানে যখন আমরা লিখেছি নি যোগ কাম, নিষ্কাম, এই যে নিয়ের পরে কাম, সেইটার সাথে কি মূর্ধন্য সটা যুক্ত হয়ে এই বিসর্গটা উঠে যায়, মূর্ধন্য স এর সাথে যুক্ত হয়ে ক হয়ে যায় নিষ্কাম। তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়, প্রত্যেকটা বিসর্গ স্থানে কি হয়ে যায়, মূর্ধন্য স হয়ে যায়। নিয়ের পরে কাম, নিষ্কাম, আমরা দেখতেই পাচ্ছি এই বিসর্গ নেই এখানে, এই কামের সাথে ক এর সাথে মূর্ধন্য স হয়েছে। আবার যদি নি বহি আবি চতু এই শব্দগুলোর সাথে আবার যদি বলি নি যোগ কাম, নিষ্কাম, বহি যোগ কার, ঠিক তেমনি ভাবে বহি যোগ কার যদি আমরা এরকম লিখি, বহি যোগ কার, বহিষ্কার, তাইলে ঠিক এইভাবেই কি
আমাদের লিখতে হবে, বিসর্গটা থাকবে না, মূর্ধন্য ষ হয়ে যাবে। তাইলে কি দেখালাম আমরা? নি যোগ কাম নিষ্কাম এবং বহি যোগ কার বহিষ্কার, এবং যদি আবি দিয়ে করি আবি যোগ কার আবিষ্কার, ঠিক তেমনি ভাবে এখানে আবি যোগ কার দুটা বিসর্গ থাকবে, সেটা উঠে গিয়ে আবিষ্কার যখন হবে তখন কয়ের সাথে মূর্ধন্য ষ হবে, আবিষ্কার। যদি বলি আমরা পরিযোগ কার পরিষ্কার, তাইলে পরির পরে যে বিসর্গটা থাকবে সেটা উঠে গিয়ে কয়ের সাথে মূর্ধন্য ষ হয়ে পরিষ্কার হয়ে যাবে। ধু যোগ কর দুষ্কর, সেই দুইয়ের পরে যেই বিসর্গটা থাকবে, এরকম দুইয়ের পরে যদি কোনো বিসর্গ থাকে, এই যে ধু যোগ কর, সেটাও কি হয়ে যাবে? দুষ্কর, মূর্ধন্য ষ এর সাথে ক যুক্ত হয়ে যাবে। এই যে দুষ্কর, তারপরে হচ্ছে চতু দিয়ে যদি হয় চতুযোগ পদ চতুষ্পদ, চতুযোগ পদ, চতুর যে বিসর্গটা সেটা উঠে গিয়ে মূর্ধন্য ষ হয়ে গেছে। তাইলে আমরা কয়টা শব্দের কথা বললাম? নি বহি আবি পরি দু চতু, নি বহি আবি দু চতু পরি, এই ছয়টা শব্দের পরে যদি কি থাকে? ক খ বা প ফ থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি ছিল? ক ছিল, আর এখানে কি ছিল? এইখানেও ছিল ক, এইখানেও ক ছিল। তাহলে ক থাকলে, ক খ থাকলে এই দুটা বর্ণ যদি থাকে, আর যদি প ফ থাকে, এই দুটা বর্ণ থাকে, তাইলে আমরা কি বলবো? সেটাকে মূর্ধন্য ষ হয়ে যাবে। 5 নম্বরের পরে আমি যদি 6 নম্বর নিয়মটাতে যাই, সেখানে আছে নিম্নলিখিত শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। আমরা জানি কিছু কিছু শব্দে স্বভাবতই কি হয়? মূর্ধন্য ষ হয়। সেই রকম কয়েকটা শব্দ যদি আমরা দেখি, সেটা হচ্ছে আষাঢ়, পাষাণ, এরকম কিছু শব্দ আছে যেগুলাতে এমনি এমনি স্বভাবতই কি হয়? মূর্ধন্য ষ হয়। আষাঢ়, পাষাণ্ড, পাষাণ, বাষ্প, ভাষা, আবাস, মুশিক, পৌষ, ষোড়শ, এই শব্দগুলো যদি আমরা লিখি, তখন সেটা কি হবে? অবশ্যই মূর্ধন্য ষ হবে, স্বভাবতই মূর্ধন্য ষ হবে। আচ্ছা, আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে সরাসরি আমরা ক্লাসে তোমাদেরকে দেখে দেখে ক্লাস, আনন্দের সাথে যে ক্লাস, সেই ক্লাস করব। তো আজকে এখানেই আমরা শেষ করি। এই 6টা নিয়ম তোমরা বাসায় দেখবে, এবং আবারও সরাসরি ক্লাসে আমি 5 মিনিট এই পূর্ব আলোচনা করে না হয় আমি আমার ক্লাস শুরু করব। তো যাই হোক, আজকের মতো এখানেই ক্লাসটির সমাপ্তি টানছি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ।